প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস করছি। আমরা আছি অধ্যায় 6-এ। আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অনলাইন ক্লাস আবার শুরু হয়েছে তার দ্বিতীয় লেকচারে আছি আমরা, এবং আমরা ছিলাম অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণে। গত ক্লাসে আমি তোমাদের এই অধ্যায় থেকেই ক্লাস নিয়েছি, কারণ আমরা কলেজেও কিছু ক্লাস করেছি এই অধ্যায় থেকে। কিছুটা অংশবিশেষ শেষ করে আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছি। তো সেই অধ্যায়ের যে অনুপাত নির্ণয়ের সূত্রগুলো নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম, তোমরা সেই সূত্রগুলো সামনে রাখো, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি সামনে খোলা রাখো। আজকে আমরা অনুপাত নির্ণয়ের নতুন আরেক শ্রেণীর সূত্র শিখব। আমরা তো জানি অনুপাত নির্ণয়ের 4 ধরনের সূত্র আছে, ক, খ, গ, ঘ। আমি প্রত্যেকটা নামই তোমাদের প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি, একবার করে রিপিট করি। যে ক নাম্বার হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, খ নাম্বার হচ্ছে আমাদের মুনাফা বা লাভ উপার্জন ক্ষমতার অনুপাত, গ নাম্বার হচ্ছে সচ্ছলতার অনুপাত, এবং লাস্ট ঘ নাম্বার হচ্ছে আমাদের কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাত। তো আজকের ক্লাসে আমরা তো বিগত ক্লাসে বিগত যে ক্লাসগুলো হয়েছে এই অধ্যায়ের উপর, সেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা 3 ধরনের সূত্র, ক, খ, গ, এই 3 ধরনের সূত্রের অধীনে যেই অনুপাত নির্ণয়ের সূত্রগুলো আছে তা অলরেডি শেষ করে ফেলেছি। আমি লিখে দিয়েছি, তোমরাও খাতায় লিখে নিয়েছো, এবং সেগুলোর প্রয়োগও দেখিয়ে অঙ্ক করিয়েছি, এবং তোমাদের বাসায় কিছু করতে দিয়েছিলাম। আশা করি তোমরা সেভাবে বাসায় প্র্যাকটিস করছো। তো আজকে আমরা ঘ নাম্বারের অধীনে যে অনুপাত নির্ণয়ের সূত্র, কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাত, তার অধীনে যে কিছু সূত্র আছে সেখান থেকে আমরা প্রথম 2টা সূত্র আজকে লিখব। তোমরাও খাতায় তুলে নিবে, এবং সেগুলার প্রয়োগ আছে কোন কোন অঙ্কের মধ্যে বা উদাহরণের মধ্যে বা বিভিন্ন বোর্ডের অঙ্কের মধ্যে। সেখান থেকে আমি হয়তো একটা অঙ্ক বা 2টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, তোমরা বাসায় সেগুলো প্র্যাকটিস করবে। তো চলো আমরা আজকে প্রথম যে সূত্রটা, কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাতের প্রথম যে সূত্রটা, মজুদ আবর্তন অনুপাত, সেই সূত্রটা নিয়ে আলোচনা করি। তবে তার আগে আমি একটা বিষয় নিয়ে তোমাদের একটু খোলাখুলি আলোচনা করতে চাচ্ছি। যে তোমাদেরকে গত ক্লাসে আমি মূলধন গিয়ারিং অনুপাতের একটি সূত্র শিখিয়েছিলাম। সেখান থেকে কেউ কেউ হয়তো মূলধন গিয়ারিং এর মিনিংটা তোমরা জানতে চেয়েছো। তো মূলধন গিয়ারিং শব্দের মানেটা বোঝানোর আগে আমরা তো সবাই জানি যে গিয়ার শব্দটার মানে হচ্ছে কোনো কিছু সক্রিয় বা সচল করা। গিয়ার আমরা সবাই জানি, গিয়ার বা গিয়ারিং যেটাই বলি, স্বাভাবিকভাবে গিয়ার বা গিয়ারিং এর মানে হচ্ছে সক্রিয় বা সচল করা। তবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ক্যাপিটাল গিয়ারিং বা মূলধন গিয়ারিং, যেটাকে আমরা বলছি, যে সূত্রটা ক্যাপিটাল গিয়ারিং, সেটা হচ্ছে মূলত আমাদের কোম্পানির ক্ষেত্রে শেয়ার মালিকদের যে মালিকানা তহবিল বা মূলধন এবং স্থির খরচযুক্ত তহবিল, এই 2টা বিষয়ের যে মাত্রা, সে মাত্রা নির্ণয়ের যে অনুপাতটা, সেটাই মূলত হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। অর্থাৎ শেয়ার মালিকদের মূলধন এবং স্থির খরচযুক্ত তহবিলের মাত্রা, এই 2টা মাত্রাকেই মূলধন গিয়ারিং বোঝানো হচ্ছে। ঠিক আছে? আর এই 2টা বিষয়ের মধ্যে মাত্রা নির্ণয়ের যেই সূত্রটা আমরা ইউজ করছি, অর্থাৎ শেয়ার মালিকদের মালিকানা তহবিল এবং স্থির খরচযুক্ত তহবিল, এই 2টা বিষয়ের মাত্রা নির্ণয়ে আমরা যে অনুপাতের মাধ্যমে করছি, সেটাই মূলত হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও বা মূলধন গিয়ারিং অনুপাত। অর্থাৎ আমরা জানি একটা কোম্পানি বিভিন্নভাবে মূলধন সংগ্রহ করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ, আরেকটা অন্যতম উৎস হচ্ছে যে ঋণপত্র বিক্রয় বা ঋণের মাধ্যমে বা দায়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা বা তহবিল গঠন করা। তো এই যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ, অর্থাৎ শেয়ার মালিকদের যে মূলধন, এবং দায় সংগ্রহের মাধ্যমে বা দায়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা ঋণের মাধ্যমে বা ঋণপত্রের মাধ্যমে, এগুলোকে স্থির খরচযুক্ত তহবিল বলা হচ্ছে। এই 2টা বিষয়ের মাত্রাকে বা এই 2টা বিষয়ের মধ্যে যে সম্পর্ক, সেটাই মূলত মূলধন গিয়ারিং বোঝানো হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এর চেয়েও বিস্তারিতভাবে বুঝতে চাও, তাহলে তোমরা তোমাদের বইয়ের মূলধন গিয়ারিং অনুপাতের যে সূত্রটা আছে,
সেটা তোমাদের নিউ এডিশন, যেটা 2020 সালের বই আমরা যেটা পড়ছি, সেখানে তোমরা পাবে 6.12 এর 5 নাম্বার সূত্র, 5 নাম্বার যে সূত্রটা আছে মূলধন গিয়ারিং অনুপাত, যেটা তোমাদের বইয়ের 852 পৃষ্ঠা আছে। সেটা হচ্ছে টপিক 6.12 এর 5 নং সূত্র। এই সূত্রের মধ্যে বিস্তারিতভাবে মূলধন গিয়ারিং সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং মূলধন গিয়ারিং অনুপাতটা কিভাবে নির্ণয় করা হয় সেই সূত্রটা তো আমি বিগত ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছি, যে এই স্থির খরচযুক্ত তহবিলকে আমরা সাধারণ শেয়ারের মালিকানা তহবিল বা সাধারণ শেয়ার মালিকদের সত্য দিয়ে ভাগ করলেই আমরা মূলধন গিয়ারিং অনুপাতটা পাচ্ছি, অথবা এটাকে উল্টিয়েও আমরা এই মূলধন গিয়ারিং অনুপাতটা নির্ণয় করতে পারি। তো বিস্তারিতভাবে তোমরা যদি আরেকটু ক্লিয়ারলি জানতে চাও তাহলে এই টপিক নাম্বারে যাবে। এই টপিক নাম্বার 5 নাম্বার যে সূত্রটা আছে সেটা তোমরা ভালোভাবে পড়বে। আশা করি তোমরা মূলধন গিয়ারিং এর মানেটা বুঝতে পেরেছো। তো চলো আজকে আমরা যেটা আমাদের ক্লাসের বিষয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা প্রথমে শিখবো মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতটা এই চ্যাপ্টারের মধ্যে আমি যা দেখলাম এবং বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো স্টাডি করে আমি যা দেখলাম, যে মজুদ আবর্তন অনুপাতের নির্ণয়ের সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি কমন। তোমাদের উদাহরণের ম্যাক্সিমাম অঙ্কেই এই সূত্রটা বা এই অনুপাত নির্ণয়ের করণীয়টা করতে বলা হয়েছে। করণীয়টা আছে যে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো অথবা মজুদ আবর্তন নির্ণয় করো। আমি অনুপাত শব্দটা ব্র্যাকেটে রেখেছি, অর্থাৎ অনুপাত শব্দটা যদি নাও থাকে, শুধু যদি বলে মজুদ আবর্তন নির্ণয় করো, তাও আমরা কিন্তু এই মজুদ আবর্তন অনুপাতটাকেই বুঝবো। অর্থাৎ অনুপাত শব্দটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে যেটাই থাকুক না কেন আমরা একটা সূত্রই নির্ণয় করবো, যে মজুদ আবর্তন কত বা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। একইভাবে আমি যে একটু আগে মুছে ফেললাম প্রাপ্য হিসাব আবর্তন বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, একই কথা। ঠিক আছে, তাই আমি অনুপাত শব্দটা ব্র্যাকেটে রাখলাম। অনুপাত কথাটা থাকলেও এই সূত্র হবে, অনুপাত কথাটা না থাকলেও এই সূত্রটাই হবে। আচ্ছা, মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা হচ্ছে, আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। মজুদ আবর্তন অনুপাত তোমরাও খাতায় লিখে নাও। উপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, আর নিচে হচ্ছে গড় মজুদ পণ্য। আর যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে, ঠিক আছে, তাহলে অথবা দিয়ে লিখছি, সমান সমানের পরে আমাদের এইভাবে হবে নিট বিক্রয়, অর্থাৎ আমাদের উদ্দীপকে যেটা থাকবে এই দুইটা সূত্রের মধ্যে প্রথমে আমরা টার্গেট করব বিক্রিত পণ্যের ব্যয় আছে কিনা। যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে তাহলে আমরা নিট বিক্রয় দিয়ে করব। আর নিচে হচ্ছে গড় মজুদ বা গড় মজুদ পণ্য। এখানে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা দেখাচ্ছি আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ, আমরা সেটা সবাই জানি। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে করতে হয়, অথবা নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেও আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করা যায়। তাহলে এখানে আমরা নিট বিক্রয় মাইনাস মোট লাভ, অন্যভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। আমি তোমাদের কোনো একটা সূত্রে শিখিয়েছি। আর গড় মজুদ পণ্য হচ্ছে গড় বের করার সূত্র তোমরা সবাই জানো। প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ, এই দুইটা মজুদকে আমরা, যেহেতু মজুদ দুই ধরনের, এখানে দুই ধরনের মজুদ পণ্য আমরা 2 দিয়ে ভাগ করে দেব, দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করে দেব। এভাবে গড় মজুদ পণ্য বের করা যায়। আর যদি আমাদের এই দুইটা মজুদ পণ্যের মধ্যে একটা মজুদ পণ্য না থাকে উদ্দীপকে, তাহলে যেই মজুদ পণ্য আছে সেটাকে আমরা গড় ধরবো, তখন আর 2 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। এই দুইটার মধ্যে একটা থাকলে আমরা সেটাকে আমরা এখানে গড় মজুদ পণ্য হিসেবে ইউজ করব। আর বিক্রিত পণ্যের ব্যয়টা অন্যভাবেও তোমরা বের করা যায়, সেটা তোমরা নিজেরাও জানো। যেমন প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ এগুলো যোগ করে এগুলো থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলেও বিক্রিত পণ্যের ব্যয় বের করা যায়। সেটা আমি এখানে লিখে দিলাম না, তোমরা নিজেরা নিজেদের মতো লিখে নিবে, কারণ তোমরা সেটা জানো। আচ্ছা, এই সূত্রের উপর একটা প্রয়োগ আমরা দেখব।
তবে সেটা দেখানোর আগে আমরা প্রাপ্য হিসাব আবর্তন, আশা করি 1 নম্বর সূত্রটা তোমরা বুঝেছো। আমরা 2 নম্বর যে সূত্রটা প্রাপ্য হিসাব আবর্তন বা দেনাদার আবর্তন, এটা আমরা এখন এই সূত্রটা লিখবো। তোমরাও খাতায় লিখো, আমি তোমাদের জন্য বোর্ডে লিখে দিচ্ছি। এখানে দেখো প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত বা প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন, এটার সূত্রটা হচ্ছে ধারে বিক্রয়কে আমরা গড় প্রাপ্য হিসাব এবং গড় প্রাপ্য বিলের যোগফল দিয়ে ভাগ করব। তার আগে বলে নেই, আমরা মজুদ আবর্তনের আদর্শ মানটা তখন লিখিনি। 1 নম্বর সূত্রে তোমরা লিখে নাও, মজুদ আবর্তন অনুপাত বা মজুদ আবর্তনের আদর্শ গড় মান হচ্ছে আমাদের 8 বার। আমাদের এই সূত্রের উত্তরগুলো আমরা অনুপাত যে নির্ণয় করব, যে আবর্তন নির্ণয় করব বা অনুপাত, সেটাকে আমরা কিন্তু বার দিয়ে উল্লেখ করব ম্যাক্সিমাম গুলাই। যেমন দেনাদার আবর্তনকেও আমরা দেখো আদর্শ গড় মানকে আমরা বার দিয়ে উল্লেখ করছি। আমাদের প্রত্যেকটা অংশের সূত্রের কিন্তু উত্তর লেখার একটা নির্দিষ্ট একক আছে। যেমন আমরা ক নম্বরে যে সূত্রগুলো নির্ণয় করেছি সেটা অনুপাত দিয়ে নির্ণয় করেছি, খ নম্বরে যেটা করেছি সেটা শতকরা দিয়ে প্রকাশ করেছি, গ নম্বরের গুলো অনুপাত দিয়ে করেছি। এখন ঘ নম্বরের গুলো আমরা বার দিয়ে প্রকাশ করব। এত বার, বার মানে কিন্তু ডে না, বার মানে হচ্ছে কত বার, কত মানে ক্রমান্বয়ে বা কতটা ধাপে কতটা পর্যায়, সেটাকে আমরা এখানে বার দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, এতটা পর্যায়। তাহলে মজুদ আবর্তনের আদর্শ গড় মান 8 বার, আদর্শ গড় মান 8 বার। এটা আমি তোমাদের সিটি পরীক্ষা এমসিকিউতে দিয়েছিলাম। ম্যাক্সিমামই পারোনি, বলতে গেলে কেউই পারোনি, কিন্তু পারা উচিত ছিল, কারণ আমাদের সূত্রের মধ্যেই, ছকের মধ্যে প্রত্যেকটা সূত্র এবং আদর্শ গড় মান পাশাপাশি রাখা, যেটা আমাদের এমসিকিউর জন্য সব সময় মনে রাখতে হবে। আমরা সূত্র শিখি বা না শিখি, এমসিকিউর জন্য কিন্তু আমাদের কোনো কিছু বাদ দেয়া যাবে না। তাহলে মজুদ আবর্তন অনুপাত যেহেতু অনেক কমন একটা অনুপাত, এবং এর আদর্শ গড় মান মনে রাখাটাও কিন্তু আমাদের জন্য খুব জরুরি। মজুদ আবর্তন অনুপাতের আদর্শ গড় মান 8 বার। আর দেনাদার আবর্তন বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের আদর্শ গড় মান 4 থেকে 6 বার হতে পারে। এর মধ্যে থাকলে স্ট্যান্ডার্ড, এর চেয়েও বেশি হলেও ভালো, সন্তোষজনক, কিন্তু 4 থেকে 6, 4-এর কম হলেই সেটা খারাপ। ঠিক আছে, তাহলে আমরা 2টা সূত্র অলরেডি শিখে ফেলেছি ঘয়ের অধীনে। একটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা কি করব, গড় মজুদ পণ্য দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়কে। আর যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে, তখন আমরা নিট বিক্রয় যেটা আছে সেটাকে আমরা গড় মজুদ পণ্য দিয়ে ভাগ করব। আর গড় মজুদ পণ্য বের করার যদি আমাদের কোনো উপায় না থাকে, তাহলে যেই সমাপনী মজুদটা দেয়া থাকবে সেটাকে আমরা গড় মজুদ পণ্য ধরে কাজ করব। এটা হচ্ছে মজুদ আবর্তনের জন্য। আশা করি মজুদ আবর্তন অনুপাত নিয়ে কোনো সমস্যা হবে না। আর এটা আমাদের খুব বেশি শিখতে হবে, কারণ ম্যাক্সিমাম বোর্ডে এই কোশ্চেনটা ছিল। আমি 2019-এর প্রশ্ন দেখে বলছি। আর উদাহরণের ম্যাক্সিমাম অঙ্কেই মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের কথা বলা আছে। আর 2 নম্বর হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত। এটাকে আমরা নির্ণয় করব ধারে বিক্রয়কে আমরা 2টা বিষয়ের গড়ের যোগফল দিয়ে ভাগ করব। গড় প্রাপ্য হিসাব, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে গড় প্রাপ্য বিল, 2টা বিষয়ের গড়ের যোগফল। এখন আমার কথা হচ্ছে, উদ্দীপকের মধ্যে যদি প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল কোনো একটা দেওয়া নেই, প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য বিল নেই, তাহলে আমরা কি করব? তাহলে যেটা আছে সেটা দিয়েই কাজ করব। যেটা নেই সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। অবশ্যই একটা না একটা কিছু তো থাকবে। যেহেতু নির্ণয়ের কথা বলা আছে, অবশ্যই উপায়ও উদ্দীপকের মধ্যে দিয়ে দেওয়া থাকবে। তাহলে প্রাপ্য বিল নেই, প্রাপ্য হিসাব আছে, তাহলে আমরা প্রাপ্য হিসাব দিয়েই ভাগ করব। এমনও হতে পারে যে গড় বের করার মতো কোনো অপশন নেই। গড় কিভাবে বের করব? গড় প্রাপ্য হিসাব হচ্ছে 2টা প্রাপ্য হিসাবকে আমরা 2 দিয়ে ভাগ করব, একটা প্রারম্ভিক একটা সমাপনী, 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। একইভাবে গড় প্রাপ্য বিলকেও আমরা 2টা প্রাপ্য বিলকে একসাথে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এখন গড় বের করার মতো যদি কোনো অপশন না থাকে, প্রাপ্য হিসাবও আছে, প্রাপ্য বিলও আছে, কিন্তু 2টা করে দেওয়া নেই, প্রারম্ভিক নেই, সমাপনীটা দেওয়া আছে, তাহলে শুধুমাত্র আমরা সমাপনী 2টাকে ধরেই, গড় ধরে আমরা যোগ করে এটা দিয়ে ভাগ করব। অর্থাৎ এই 2টা বিষয়ের মধ্যে যেটা দেওয়া থাকবে আমরা সেটা নিয়েই কাজ করব। শুধুমাত্র গড় বের করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 2 দিয়ে তখনই ভাগ হবে যখন আমার 2টা বিষয় থাকবে। ঠিক আছে, এটার আলাদা গড়, এটার আলাদা গড়। 2টার যদি একটা দেওয়া থাকে, একটা প্রাপ্য হিসাব আছে, একটা প্রাপ্য বিল আছে, তাহলে আর সেগুলোর গড় বের করার দরকার নেই। কারণ এটার গড় বের করার জন্য আমার 2টা প্রাপ্য হিসাব একই রকম লাগবে, প্রারম্ভিক সমাপনী। আবার প্রাপ্য বিলের গড় বের করার জন্য আমার কিন্তু প্রাপ্য বিলই লাগবে 2টা।
দুইটা আলাদা আলাদা বিষয়, কিন্তু এখানে গড় বের করার কথা বলা নেই। আলাদা আলাদা ভাবে গড় বের করে তারপর দুইটাকে একসাথে যোগ করতে হবে। অর্থাৎ যেটা দেওয়া থাকবে আমি সেটা দিয়ে কাজ করব। আর সূত্রের বিস্তারিত আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, এইভাবে খাতায় লিখে নাও, যেন প্রয়োগগুলো আমরা উদ্দীপক দেখে বুঝে বুঝে করতে পারি। 1 আর 2 আমরা দুইটা সূত্র শিখলাম, ঘয়ের অধীনে আদর্শ মানগুলো জানলাম। তবে 2 এর সাথে আমাদের 3 নাম্বার সূত্রটা গড় আদায় দিবস, এটা সম্পর্কযুক্ত। এটা আমাদের এই সূত্রের সাথে শিখে ফেললে ভালো। গড় আদায় দিবস, ঠিক আছে? 3 নাম্বার, এর ঘয়ের অধীনে 3 নাম্বার সূত্র। গড় আদায় দিবসটা এবং প্রাপ্য হিসাব আবর্তন দুইটা সূত্র একটা আরেকটার সাথে রিলেটেড। কেমন রিলেটেড তোমরা এখনই বুঝতে পারবে। আশা করি তোমরা 2 নম্বর সূত্রটা শিখেছো, লিখেছো। দেখো গড় আদায় দিবসটা কেন আমি সম্পর্কযুক্ত বললাম। গড় আদায় দিবসে আমাদের আছে 12 মাস বা 365 দিন। 12 মাস গড় আদায় দিবস যদি কখনো বের করতে বলে আমাদের উদ্দীপকে যেভাবে বলা থাকবে আমরা সেটা নিয়েই কাজ করব, ঠিক আছে? আর নিচে হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন। দেখো গড় আদায় দিবস বের করার জন্য আমার প্রাপ্য হিসাব আবর্তন অর্থাৎ 2 নাম্বার সূত্রটা কিন্তু লাগছে। এই যে প্রাপ্য হিসাব আবর্তন, এই জন্যই আমি বললাম যে গড় আদায় দিবস বের করার সময় আমার এই সূত্রটা লাগে। এই জন্য বলেছি 2 আর 3 নাম্বার হচ্ছে আমাদের দুইটা সূত্র, একটা আরেকটার সাথে রিলেটেড। আর উপরে 12 মাস বা 365 দিন, সেটা আমরা উদ্দীপক দেখে বুঝে তখন হয় মাস ইউজ করব, নয় দিন ইউজ করব, ঠিক আছে? বেশিরভাগ অঙ্কে 365 দিন ধরেই করা আছে গড় আদায় দিবস বের করার ক্ষেত্রে। যেহেতু দিবসের কথা বলা, তাই এখানে 365 দিন ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রে করা থাকে। তবে প্রয়োজন পড়লে 12 মাস ধরেও ইউজ করা যায়, তাই দুইটা অপশনই এখানে রাখা হয়েছে। আর নিচে আমরা ভাগ করব কি দিয়ে? প্রাপ্য হিসাব আবর্তন যত আসে, আমাদের উত্তর যত আসবে, অর্জিত মান, আমাদের প্রাপ্য হিসাব আবর্তনটাকে নির্ণয় করে নিতে হবে। সেটার উত্তর যত আসবে সেটা আমরা নিচে রেখে তারপর আমরা প্রাপ্য হিসাব আবর্তন দিয়ে আমাদের দিনকে বা মাস যেটাই ধরি সেটাকে আমরা ভাগ করে দিব। তাহলে আমাদের কি বের হবে? গড় আদায় দিবস বের হবে। এখানে আলাদা করে কিছু বলা নেই। গড় আদায় দিবস বলতে মূলত বোঝায়, এখানে গড় আদায় দিবস বলতে অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় হতে গড়ে কতদিন সময় লাগে। গড় আদায় দিবস বলতে বোঝায় যে এখানে গড় আদায় দিবস বলতে কি বোঝায় মিস, অনেকে বলতে পারো। গড় আদায় দিবস এটার মানে হচ্ছে প্রাপ্য হিসাবের অর্থ, অর্থাৎ দেনাদারের কাছ থেকে অর্থ, প্রাপ্য হিসাবের অর্থ আদায় করতে গড়ে কতদিন সময় লাগে। প্রাপ্য হিসাবের অর্থ আদায় করতে বা আদায় হতে গড়ে কতদিন সময় লাগে। সময় লাগে, ঠিক আছে? এটাকেই বুঝাচ্ছে গড় আদায় দিবস। অর্থ আদায় হতে, আমরা হতে দিলে আর একটু সুবিধা হয়, হতে, ঠিক আছে? আশা করি তাহলে আমরা 3টা সূত্র গয়ের অধীনে যে শিখলাম ভালোভাবে বুঝতে পেরেছি। এবং এর এখানে আদর্শ গড় মান দেওয়া আছে 2 হতে 3 মাস। আদর্শ গড় মান, আদর্শ গড় মান এখানে বলা হচ্ছে আদর্শ গড় মান 2 থেকে 3 মাস। এখানে আবার বার দিয়ে না, এটা মাস দিয়ে, যেহেতু আমাদের সূত্রটার মধ্যে মাস এবং দিন আছে, তাহলে এখানে আমরা মাসটাকে হাইলাইট করে আদর্শ মানের এককটা ইউজ করা হচ্ছে, 2 থেকে 3 মাস। তোমরা যদি আমার লেখা বা সূত্রের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের, তাহলে তোমরা বইয়ের মধ্যে সূত্রগুলো সুন্দরভাবে ছকাকার দেওয়া আছে, সেখান থেকে দেখেও লিখতে পারো। আমরা আজকে বোর্ডের একটা অঙ্ক করি। তার আগে আমি তোমাদের বলে নেই, এই 1, 2, 3 এই 3টা সূত্রের জন্য তোমরা যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো পাবে, বিভিন্ন বোর্ডের অঙ্কগুলোর মধ্যে তোমরা 2019-এর কয়টা বোর্ড, 5টা বোর্ডে তোমাদের মজুদ আবর্তন অনুপাত আছে, ঠিক আছে? 2019 বোর্ড তোমরা এই অঙ্কগুলো দেখবে, মজুদ আবর্তন অনুপাত বা দেনাদার বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এগুলোর জন্য দেখবে ঢাকা, রাজশাহী, যশোর, তোমাদের উদাহরণেই পাবে নিউ এডিশন বইতে 2019-এর বোর্ড কোশ্চেন পাবে। সিলেট এবং দিনাজপুর, সিলেট
দিনাজপুর। এই বোর্ডের অঙ্কগুলোতে তোমরা মজুদ আবর্তন অনুপাত পাবে, প্রাপ্য হিসাব আবর্তন পাবে। এছাড়া উদাহরণের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেখানে তোমরা মজুদ আবর্তন অনুপাত বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত পাবে, সেগুলো তোমরা একটু দেখো। আমি তোমাদের জন্য একটু ঘেটে বের করেছি কতগুলো। এগুলো ছাড়াও প্রাপ্য হিসাব আবর্তন থাকতে পারে, তবে মজুদ আবর্তন যেগুলোর মধ্যে আমি বেশি পেয়েছি সেগুলো হচ্ছে উদাহরণ 12, 20, 21, 23, 31, 33, 39 নাম্বার এবং হচ্ছে 41 নাম্বার। এগুলোর মধ্যে তোমরা মজুদ আবর্তন অনুপাত, তারপর প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এগুলো তোমরা পাবে। আজকে যে সূত্রগুলো শিখেছি মূলত সেগুলো তোমরা পাবে। আর যদি দুইটার মধ্যে মজুদ আবর্তন পাও, দেনাদার আবর্তন বেশি পাওনি বা প্রাপ্য হিসাব পাওনি, তাহলে এছাড়াও অন্যান্য উদাহরণগুলো ঘাটবে, তাহলে হয়তো পেয়ে যাবে। তো এখান থেকে আমরা আজকে বোর্ডের একটা অঙ্ক করি। যেই আজকে যে সূত্রগুলো শিখেছি সেগুলো যেখানে যেখানে আছে, আমরা পুরো অঙ্কটা যদি নাও করি সেই অংশটুকু আমরা শুধু করতে পারি। আমরা দিনাজপুর বোর্ডের অঙ্ক, আমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্কটা, সেটা আমরা করতে পারি, যেখানে আমাদের মজুদ আবর্তন অনুপাত আছে। একটু দেখি, তোমরাও বের করো তোমাদের বইয়ের উদাহরণের একদম শেষ অঙ্ক, কত নাম্বার? 50 নাম্বার অঙ্ক। এখানে আমাদের মজুদ আবর্তন অনুপাতও আছে, প্রাপ্য হিসাব আবর্তনও আছে। তাহলে আমরা দিনাজপুর বোর্ড 2019-এর অঙ্কটা করতে পারি। শুধুমাত্র যে সূত্র দুটো আমরা আজকে শিখেছি সেগুলোর উপর যে প্রয়োগটা সেটা আমরা করি। দিনাজপুর বোর্ড, দিনাজপুর 2019, আমরা শুধু গ নাম্বার করব, যেখানে আমাদের এই মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত চেয়েছে। আমরা উদ্দীপকটা একটু পড়ি। আর এছাড়া আমাদের ক আর খ এর মধ্যে যে সূত্রগুলো আছে, যেগুলো আমরা আজকে করছি না, সেগুলো আমরা প্রিভিয়াস সূত্রের মধ্যেই পেয়ে যাব, কারণ ওই সূত্রগুলো আমাদের শেখা আছে অলরেডি। তাই আজকে আর করলাম না, তোমরা বাসায় করে নিবে বাকিটা, যেটা আমি ক্লাসে করাচ্ছি না। এখানে বলা আছে দিনাজপুর বোর্ডে একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে, কিছু তথ্য, সম্পদ আর দায়ের, সবগুলো আমি পড়ছি না। তার মধ্যে আমাদের ছকের নিচে, মানে আর্থিক অবস্থার বিবরণীর নিচে বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা, বিক্রয় আছে 4,50,000 টাকা, যার 80% ধারে, বিক্রয়ের উপর মোট লাভের হার আছে 20%। আমাদের নির্ণয় করতে বলেছে ক নাম্বার, যে চলতি অনুপাত নির্ণয় করো। খ নাম্বার বলেছে কার্যকরী মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত নির্ণয় করো, যেটা আমাদের ক এর অধীনে। ক আর খ হচ্ছে আমাদের সূত্র ক এর অধীনে, কিন্তু প্রথম যে সূত্রটা আমাদের চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এই তিনটা সূত্রই আমাদের ক আর খ এর মধ্যে এখানে রাখা আছে করণীয়তে। আমরা তিনটাই পারি। গ নাম্বার বলেছে মন্তব্য সহ মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা শুধু গয়ে যাই এবং গণনাগুলা দেখি। মজুদ আবর্তন অনুপাত নির্ণয় আমাদের যেটা করতে বলা হয়েছে, আমাদের উদ্দীপকে আমরা দেখব মজুদ আবর্তন অনুপাতের সূত্রে আমাদের বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় এবং গড় মজুদ পণ্য, এই দুইটার ভাগ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি আলাদা করে দেওয়া নেই উদ্দীপকে, তবে এটা বলা আছে যে ধারে বিক্রয় পরিমাণ দেওয়া আছে, নিট বিক্রয় দরকার নেই, ধারে বিক্রয় দেওয়া আছে, আর বিক্রয়ের উপর মোট লাভের হার দেওয়া আছে। তাহলে বিক্রয় থেকে বা নিট বিক্রয় থেকে আমাদের মোট লাভ বাদ দিলেই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায়, যেটা আমি সূত্রে লিখে দিয়েছি। তো এখানে সেভাবেই বের করেছে। বিক্রয় আছে 4,50,000, এর উপর লাভের হার হচ্ছে, বিক্রয়ের উপর লাভের হার হচ্ছে 20%। তাহলে 4,50,000-এর 20% বের করলে আমাদের মোট লাভ বের হয়ে যাবে। এই মোট লাভটা আমরা মোট বিক্রয় থেকে বাদ দিলেই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাচ্ছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ও আমরা পাচ্ছি, এবং গড় মজুদ পণ্য বের করার জন্য আমাদের ছকের নিচে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ অংশে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে। দুইটা মজুদ পণ্য কিন্তু দেওয়া আছে, একটা ছকের ভিতর, একটা ছকের বাইরে। তাহলে আমরা গড়টা খুব সহজেই বের করতে পারবো। চলো তাহলে আমি তোমাদের জন্য সমাধানটা বুঝিয়ে করে দিচ্ছি, তোমরা সেভাবে খাতায় উঠিয়ে নাও। দেখো এখানে আমাদের দিনাজপুর বোর্ডের যে অঙ্কটা, তার গ নাম্বারে আমাদের বলা ছিল মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো, এবং সেটা মন্তব্য সহ মন্তব্য করতে বলা হয়েছে। মন্তব্যটা আমরা দুইটা অনুপাত নির্ণয় করে একবারে ছক আকারে দেখাতে পারি, আবার আলাদা আলাদা ভাবে অনুপাত নির্ণয় করে বিস্তারিত ভাবে বর্ণনা আকারেও দেখাতে পারি। আমরা আজকে সংক্ষিপ্ত মন্তব্যটা ইউজ করব। তোমরা দুইটাই শিখেছো,
তোমাদের সুবিধা মতো যে কোনোটা ইউজ করলেই হবে। তো আমরা মজুদ আবর্তন অনুপাত প্রথমে নির্ণয় করি। রোমান 1 দিয়ে আমি করেছি। মজুদ আবর্তন অনুপাত নির্ণয় সূত্রটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য, এবং এর আদর্শ গড় মান হচ্ছে 8 বার। আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই। তোমরা এখানে অনেকেই বলতে পারো যে বিক্রিত পণ্যের ব্যয় ছাড়াও তো আমাদের বিকল্প আরেকটা সূত্র আছে, যে নিট বিক্রয় দিয়েও তো আমরা মজুদ আবর্তন অনুপাত বের করতে পারি। এখানে তো আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়াই আছে, তাহলে আমরা কেন সেই সূত্র ইউজ করলাম না, বিক্রয় ধরে কেন করলাম না? সবার আগে মনে রাখবে, যখন একটা সূত্রের উপাদান বের করার অন্য কোনো উপায় থাকে না, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বের করার মতো কোনো ওয়ে নাই, আমার উদ্দীপক পড়ে ঘেটেও আমি পেলাম না, তখন আমি না পেরে শেষ মুহূর্তে গিয়ে আমরা বিকল্পটা চিন্তা করব। কিন্তু যখন দেখবো আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করার আমার উপায় আছে, তখন আমরা কিন্তু প্রথমটাকেই প্রায়োরিটি দিব। অর্থাৎ আমার মেইন সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে করতে হবে, প্রথম চেষ্টা থাকতে হবে। যদি একান্ত আমরা না পারি, তখন আমরা নিট বিক্রয় দিয়ে করব। এখানে কিন্তু উদ্দীপক আমি পড়ে দেখলাম আমার বিক্রিত পণ্যের ব্যয় বের করার কিন্তু উপায় আছে। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে দুই ভাবে আমি তোমাদের বলেছি, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য। ওইটা ছাড়াও কিন্তু ছোট করে আমি এই সূত্রটা যখন লিখে দিয়েছি, তখন বিক্রিত পণ্যের ব্যয় এক লাইনের সূত্রটা আমি লিখে দিয়েছি। নিট বিক্রয় থেকে আমরা মোট লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। আমাদের এই অঙ্কে কিন্তু বিক্রয় দেওয়া আছে 4,50,000, আবার মোট লাভের একটা পরিমাণও দেওয়া আছে শতকরা দিয়ে, অর্থাৎ বিক্রয়ের উপর লাভের হার 20%। এটা কিন্তু মোট লাভটা দেওয়া অব্যক্তভাবে বা ইনডাইরেক্টলি দেওয়া, অর্থাৎ বিক্রয়কে আমরা 20% দিয়ে বিক্রয়ের 20% আমরা বের করলেই আমরা আমাদের মোট লাভটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা নিট বিক্রয় দেওয়া আছে, মোট লাভের পরিমাণটাও বের করতে পারছি। তাহলে ওই দুইটা থাকলে তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় অবভিয়াসলি বের করতে পারবো। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় দিয়েই অঙ্কটা করতে পারি। আর গড় মজুদ পণ্য বের করার জন্য আমার দুইটা মজুদ পণ্য দেওয়া আছে, এটা বের করার উপাদানও আমার আছে। সুতরাং সূত্রের মধ্যে কিন্তু সবগুলা বিষয়ই আছে। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? দেখো, গণনায় করেছি বিক্রিত পণ্যের ব্যয় নিট বিক্রয় মাইনাস মোট লাভ। নিট বিক্রয় আছে 4,50,000, যে বিক্রয়টা দেওয়া আছে এর সাথে সমন্বয়ের কিছু নাই, তাহলে এটাকেই আমরা নিট ধরতে পারি। আর মোট লাভ হচ্ছে বিক্রয়ের 20%, অর্থাৎ 4,50,000কে আমরা যদি 20% দিয়ে গুণ করি, তাহলে আমার 90,000 আসছে। তাহলে 4,50,000 থেকে 90,000 বাদ দিলে আমার বিক্রিত পণ্যের ব্যয় 3,60,000 বের হয়ে যাচ্ছে, যেটা আমরা উপরের অংশে লিখতে পারি। ঠিক আছে? আর গড় মজুদ পণ্য কিভাবে বের করতে হচ্ছে, এখানে আমার জায়গা ছিল না, তাই আমি ছোট করে লিখছি, কিন্তু তোমরা অবশ্যই বুঝবে। গড় মজুদ পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ পণ্য ডিভাইডেড বাই 2। তাহলে প্রারম্ভিক মজুদ আমার দেওয়া আছে ছকের নিচে 30,000, ছকের ভিতরে সমাপনী মজুদ দেওয়া আছে 52,500। ঠিক আছে? আর এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, এই যোগফলটাকে আমার আসে 41,250 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের গড় মজুদ পণ্য, যা আমরা সূত্রের নিচের অংশে বসাচ্ছি। তাহলে 3,60,000কে আমরা 41,250 দিয়ে যদি ভাগ করি, আমার উত্তর আসবে 8.73 বার। বি কেয়ারফুল, এই অনুপাতের উত্তরটা লেখার সময় আমরা কোন এককটা, কোন শব্দটা ইউজ করব? বার। এই অনুপাতের আদর্শ গড় মান হচ্ছে 8 বার, আমার অর্জিত মান এসছে 8.73 বার। তাহলে অবশ্যই এটা আমার প্রতিষ্ঠানের জন্য আমরা বলতে পারি নির্ণীত মানটা সন্তোষজনক। আমরা কথা এভাবেও লিখতে পারি, ছক আকারেও লিখতে পারি। আশা করি মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্রটা ইউজ করে সেই অনুপাতটা নির্ণয় করব এবং সবশেষে মন্তব্য করব। তাহলে তোমরাও করো, চেষ্টা করো, সূত্রের খাতাটা পাশে খোলা রেখে তোমরা উদ্দীপক দেখে রোমান 2 যেটা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, সেটা তোমরা নির্ণয়ের চেষ্টা করো। আমিও তোমাদের জন্য করে দিচ্ছি। দেখো, রোমান 2-তে আমাদের এখানে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয়ের কথা বলা হয়েছে। আমরা জানি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্রটা হচ্ছে ধারে বিক্রয়কে আমরা গড় প্রাপ্য হিসাব এবং গড় প্রাপ্য বিল, এই দুইটা বিষয়ের যোগফল দিয়ে ভাগ করব। এখানে শুধু আমি গড় প্রাপ্য হিসাব শব্দটা ইউজ করেছি, তার কারণ হচ্ছে আমি তোমাদের সূত্র বোঝানোর সময় বলেছিলাম আমাদের উদ্দীপকে যেটা দেওয়া থাকবে, যে কোনো একটা অংশের যেই উপাদানগুলো দেওয়া থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এই উদ্দীপকে আমরা ধারে বিক্রয় পেয়েছি, আমাদের একটা ক্লু দেওয়া আছে, মোট বিক্রয় বা বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 4,50,000, এর 80% ধারে। তাহলে আমাদের 80% ধারে আমরা বের করতে পারছি। আর এখানে নিচের অংশে গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য বিল, আমাদের প্রাপ্য বিলের কোনো বিষয় দেওয়া নেই,
গড় প্রাপ্য হিসাব বের করার জন্য আমাদের দুইটা প্রাপ্য হিসাব দেওয়া নেই, প্রারম্ভিক সমাপনী দেওয়া নেই, শুধুমাত্র দেওয়া আছে সমাপনী যে প্রাপ্য হিসাবটা, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে শেষ দিনের যে প্রাপ্য হিসাবটা। যেহেতু একটা বিষয় দেওয়া আছে, আমরা সেটাকে গড় ধরে এখানে সূত্রে প্রয়োগ দেখাবো। ধারে বিক্রয়টা আমরা বের করেছি গণনায়। এখানে ধারে বিক্রয় হচ্ছে বলা আছে 4,50,000-এর 80%, আমাদের এসছে 3,60,000। কাকতালীয় ভাবে আমাদের মজুদ আবর্তনের বিকৃত পণ্যের ব্যয়ও 3,60,000 এসছে, আবার ধারে বিক্রয়ও 3,60,000 এসছে। দুইটা মিলে গেলেও দুইটা বিষয় কিন্তু আলাদা, মিলে যেতেই পারে, সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই। দুইটা অ্যামাউন্ট একরকম হলেও দুইটা বিষয় আলাদা 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 ভাবে আমাদের বের করে দেখাতে হবে। তাহলে ধারে বিক্রয় এসছে আমার 3,60,000, আর গড় প্রাপ্য হিসাব হচ্ছে উদ্দীপকে যে প্রাপ্য হিসাব একটাই দেওয়া আছে সেটাকে আমরা গড় ধরে করছি। ছকের মধ্যে ছিল প্রাপ্য হিসাব 37,500, এটাই আমাদের হচ্ছে গড় প্রাপ্য হিসাব। তাহলে আমরা এই 3,60,000-কে আমরা 37,500 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসে 9.6 বার। আমরা জানি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের আদর্শ গড় মান হচ্ছে 4 হতে 6 বার, এখানে এসছে আমাদের 9.6 বার, অর্থাৎ আদর্শ গড় মানের চেয়েও বেশি এসছে আমাদের অর্জিত মান বা নির্ণীত মান, যেটা আমরা সন্তোষজনক বলতে পারি। আমাদের করণীয় কিন্তু শেষ। গ নাম্বারে যেটা বলেছিল, আমরা এখন মন্তব্যে যাব। আমাদের দুই ধরনের অনুপাত আমরা নির্ণয় করেছি গ নাম্বারে, মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আমরা ছক আকারে যদি মন্তব্য দিই, 4টা কলাম করতে হয়। অনুপাতের নাম, অর্জিত বা নির্ণীত মান, আদর্শ মান, মন্তব্য। ঠিক আছে, আমাদের অনুপাতের নাম হচ্ছে মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। নির্ণীত মান এসছে মজুদ আবর্তনে 8.73 বার, আর প্রাপ্য হিসাব আবর্তনে এসছে 9.6 বার। মজুদ আবর্তনের আদর্শ মান হচ্ছে 8 বার, যেটা নির্ণীত মানটা আদর্শ মানের চেয়েও বড়, সুতরাং আমরা বলতে পারি এটা সন্তোষজনক। আবার প্রাপ্য হিসাব আবর্তনের নির্ণীত মান এসছে 9.6 বার, যেটা আদর্শ মানের চেয়েও বড়, অর্থাৎ 4 থেকে 6 বারের চেয়েও বড়, যেটা আমরা বলতে পারি এটাও সন্তোষজনক। এভাবে আমরা সংক্ষেপে মন্তব্যটা দিতে পারি এবং সম্পূর্ণরূপে এটা সঠিক। ঠিক আছে, তাহলে আশা করি আমি গ নাম্বার যে সূত্র দুটো শিখিয়ে বা লিখিয়ে দিয়ে যে প্রয়োগটা দেখালাম অঙ্কের মাধ্যমে, একটা বোর্ডের অঙ্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং উদাহরণের যে অঙ্কগুলো আমি তোমাদের মার্ক করে দিয়েছি, বোর্ডের যে অঙ্কগুলো মার্ক করে দিয়েছি, আশা করি সেগুলো তোমরা করলেও বুঝতে পারবে। এই চ্যাপ্টার অঙ্কগুলো মোটেও কঠিন কিছু না, তবে সূত্রটা আমাদের সঠিকভাবে মনে রাখতে হবে। সে কারণে আমি সবগুলো সূত্র লিখে লিখে প্রয়োগ দেখাচ্ছি এবং বিস্তারিতভাবে ভেঙে ভেঙে সূত্রগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস তোমরা সেভাবেই বাসায় পড়াশোনা করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে আরো একটা বা দুইটা সূত্র শিখে সেগুলোর প্রয়োগ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ।